আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমরা দেখলাম এর আগের টপিকটাতে আমরা দেখছিলাম যে কীভাবে একটা কার্বন ডাইঅক্সাইড কীভাবে সেটা বাইকার্বনেট হিসেবে বাহিত হচ্ছে। আমরা এখন 2 নম্বর পয়েন্টটা এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে কার্বামিনো যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড কীভাবে বাহিত হয়। কার্বামিনো, এখানে দুটো শব্দ আছে। কার্বা মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটাকে বোঝাচ্ছে, অ্যামিনো শব্দটা মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে বোঝাচ্ছে। তার মানে কোনো না কোনো জায়গায় অ্যামিনো অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইডের একটা বিক্রিয়া ঘটবে। তাহলে দেখো এখানে কি হয়, টিস্যু কোষ থেকে প্লাজমায় আগত যে কার্বন ডাইঅক্সাইডগুলো তার কিছু অংশ সবার প্রথমে আরবিসিতে প্রবেশ করে। আরবিসির হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন যৌগ এটা তৈরি করে। আমরা দেখছিলাম হিমোগ্লোবিন, যেটা আমরা প্রথম দিকে দেখছিলাম যে হিমোগ্লোবিনের দুইটা পার্ট আছে, তাই না? একটা হচ্ছে হিম আর একটা হলো গ্লোবিন। এটা একটু মাথায় রাখবে, এটা একটা বেসিক কথা। একটা হলো হিম আর একটা হলো গ্লোবিন। এখানে গ্লোবিন পার্টটা হচ্ছে একটা প্রোটিন। প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের প্রকার। আর আমরা যারা কোষ রসায়ন একটু ভালো জানি তারা জানি একটা অ্যামিনো অ্যাসিড, সেটার মধ্যে কী কী থাকে? একটা কার্বন থাকে, এক পাশে একটা অ্যামিন মূলক থাকে, এক পাশে একটা অ্যাসিড মূলক থাকে, এক পাশে একটা অ্যালকাইল মূলক আর এক পাশে একটা হাইড্রোজেন। এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের যৌগর স্ট্রাকচার। আর হিম মানে হচ্ছে যেটা আয়রন ঘটিত একটা রঞ্জক পদার্থ। আর আমরা এটা দেখছি যে আয়রন যেহেতু একটা অবস্থান্তর মৌল, আমরা জানি সেটা অবস্থান্তর মৌল। তোমরা যারা মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ছো তারা জানো, যেহেতু আয়রন একটা অবস্থান্তর মৌল, তার মানে তার এমন একটা ক্ষমতা আছে যে ক্ষমতা বলে সে জটিল যৌগ তৈরি করতে পারে। তার মানে সে জটিল যৌগ তৈরি করবে কার সাথে? অক্সিজেনের সাথে। কয়টা অক্সিজেনের সাথে সে জটিল যৌগ তৈরি করতে পারে? টোটাল 4টা। একজনে 4টা অক্সিজেনের সাথে জটিল যৌগ তৈরি করতে পারে। এভাবে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করতে হেল্প করতো। কিন্তু হিমোগ্লোবিনের যে অ্যামিনো অ্যাসিডটা আছে, অ্যামিনো অ্যাসিডের যে অ্যামিন মূলক আছে, এই অ্যামিন মূলকের অ্যাবিলিটি আছে কার্বন ডাইঅক্সাইড ক্যারি করার। সে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে দেখো। তাহলে এটা হচ্ছে হিমোগ্লোবিনের অ্যামিনো মূলকটা, শর্টকাট দেখাইছে এখানে। অ্যামিনো মূলকটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করে সেটার নাম হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। এটাকে বলা, এই যে কার্বন, এই যে অ্যামিনো, কার্বামিনো হিমোগ্লোবিন। বুঝতে পারছি? আর ডিটেলস যদি জানতে চাও, এই যে এটা ডিটেলস। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। এর একাংশ প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়ে কার্বামিনো প্রোটিন তৈরি করে। আবার বলছে ওই কিছু প্লাজমা প্রোটিন আছে। প্লাজমা প্রোটিন মানে হচ্ছে আমাদের প্লাজমা, যেটা এই যে আমাদের রক্তের ভিতর যে প্লাজমাটা থাকে, এখানে কিছু প্রোটিন থাকে। তাহলে যেভাবে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করছে একইভাবে সে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে। তাহলে এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে অ্যামিনোমূলক। কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কী তৈরি করবে? কার্বামিনো প্রোটিন। তাহলে কার্বামিনো হিমোগ্লোবিন প্লাস কার্বামিনো প্রোটিন, এটাকে একত্রে বলা হয় কার্বামিনো যৌগরূপে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। তাহলে কী পরিমাণ পরিবাহিত হয়? প্রতি 100 ml রক্তে এর পরিমাণ 3 মিলি, মানে প্রতি 100 ml রক্তে এই রূপে 3 মিলি কার্বন ডাইঅক্সাইড যায়, যার মধ্যে 2 মিলি যায় কার্বামিনো হিমোগ্লোবিন আর 1 মিলি যায় কার্বামিনো প্রোটিন রূপে। আশা করি বুঝতে পারছো জিনিসটা। না বুঝলে একটু টেনে করে আবার টেনে আবার দেখে ফেলবা। এরপর আসো ভৌত দ্রবণ রূপে কীভাবে যাচ্ছে। ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ মানে কি? আমার প্লাজমা যে পানি আছে, সে পানির সাথে, আমরা অলরেডি জানি পানির সাথে বিক্রিয়া করলে কী তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর এখানে এনজাইম কোনটা হেল্প করে আমাদেরকে? এনজাইম হেল্প করে হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। আর এখানে আরেকটা কথা বলা আছে যে প্রতি 1000 কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে মাত্র একটা অণু কার্বনিক অ্যাসিড রূপে বাহিত হয়। প্রতি 1000, মানে প্রতি 1000-এর কয়টা? মাত্র একটা। তার মানে অনলি 0.1%। বুঝতে পারছি? তাহলে ওভারঅল ঘটনা সবগুলো যদি আমি একসাথে দেখাই, তাহলে খেয়াল করো, আমার এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে। কেন মাইটোকন্ড্রিয়ার ভিতরে? কারণ আমরা জানি সেলের ভিতর যে মোস্ট অঙ্গাণু, মানে সবচেয়ে পাওয়ারফুল শক্তিধর অঙ্গাণু যেটা, সেটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেই যা হওয়ার তা হয়। ওখানে অক্সিজেনগুলো ঢুকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়। কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে বাইরে বের হয়, সেটা ঢুকবে হচ্ছে আরবিসির ভিতরে। আরবিসির ভিতরে ঢুকে আমরা জানি সে কার্বনিক অ্যানহাইড্রেসের প্রভাবে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, যেটা ভেঙে গিয়ে প্রোটন আর বাইকার্বনেট তৈরি করবে। এই বাইকার্বনেট বাইরে গিয়ে সোডিয়াম বাইকার্বনেট, ভিতরে পটাশিয়াম বাইকার্বনেটের সঙ্গে বাহিত হয়। আবার কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। আবার কার্বামিনো হিমোগ্লোবিন, এই যে হাইড্রোজেন, দেখো খেয়াল করো, কার্বামিনো হিমোগ্লোবিন আবার কিছু প্লাজমা প্রোটিন আছে না এখানে, প্লাজমা প্রোটিনের সাথে বিক্রিয়া করে সে কার্বামিনো প্রোটিন তৈরি করবে। বুঝতে পারছি? তাহলে এই যে কার্বামিনো এগুলোর রূপে বাহিত হচ্ছে। আবার এখানে যে প্রোটনটা আছে, এখানে যে একটা এক্সট্রা প্রোটন থেকে গেছিলো, এটার একটা পরিণতি আছে। যে এক্সট্রা প্রোটনটা এখানে তৈরি হচ্ছে, সেটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এখানে তৈরি করবে হিমোগ্লোবিনিক অ্যাসিড। হিমোগ্লোবিনিক অ্যাসিড মানে প্রোটনটাকে তো একলা ছেড়ে দেওয়া যাবে না, তাই না? ও চলে গেছে ওর মতো,
ও চলে গেছে এদিকে ওর মতো, তাহলে প্রোটনটা যে থেকে গেল ওরটা তো কিছু একটা করতে হবে, তাই না? তাহলে এই যে প্রোটন যেটা আছে এটা কী করে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে, এইচএইচপি বলা হয় এটাকে, হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, তারপরে আসো, এই হলো হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড কীভাবে রক্তের মধ্যে বাহিত হয়। তাহলে রক্তের মধ্যে কীভাবে বাহিত হয় সেটা দেখলাম। রক্তের মধ্যে এই যে খেয়াল করো, এই জায়গায় আমাদের এটা ইনকমপ্লিট রাখছে কেন এরকম? আচ্ছা, তাহলে রক্তের মধ্যে বাহিত হয়, রক্তের মধ্যে বাহিত হওয়ার পর সে কোথায় যাবে? রক্তের মধ্যে বাহিত হওয়ার পর সে এই জায়গায় আসবে। এই জায়গায় আসলে এখন দেখা যাবে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক বেশি, এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অনেক কম। তাহলে এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় সেটা ভিতরে প্রবেশ করবে। বুঝতে পারছি জিনিসটা? আর এখান থেকে অক্সিজেন যেহেতু ঘনত্ব বেশি, অক্সিজেন আবার রক্তের মধ্যে প্রবেশ করে। এই সাইকেলটা ক্রমান্বয়ে চলতে থাকে। আশা করি জিনিসটা তোমাদের মাথায় ঢুকছে। না বুঝলে আবার ভিডিও রেকর্ড থাকবে, 100 বার হলে 100 বার, 1000 বার হলে 1000 বার দেখে নিবা। এরপরে যে টপিকটাতে আমরা যাব সেটা হচ্ছে শ্বসন হার বা রেসপিরেটরি রেট। হার মানে কি? আমরা জানি একটা নির্দিষ্ট সময়ে কতবার হচ্ছে, ওটার মানে হচ্ছে হার, মানে একটা রেট বলা হয় এটাকে, ইংরেজিতে বলা হয় রেট। শ্বসন হার মানে, শ্বসন মানে কি? একটা প্রশ্বাস আর একটা নিঃশ্বাস দুটাকে একত্রে বলা হয় শ্বসন। তার মানে প্রশ্বাস নিঃশ্বাস দুটাকে একত্রে যদি শ্বসন বলি, তাহলে প্রতি মিনিটে একটা মানুষ যতবার শ্বসন সম্পন্ন করে, শ্বসন মানে দুইটাই প্রশ্বাস নিঃশ্বাস, যতবার সে সম্পন্ন করবে তাকে বলা হয় শ্বসন হার প্রতি মিনিটে। তাহলে বিশ্রামকালে একটা সুস্থ মানুষের শ্বসন হার, তুমি যখন বিশ্রাম নিচ্ছ, তুমি দৌড়াচ্ছ না, দৌড়ালে কিন্তু শ্বসন মানে আমাদের নিঃশ্বাসের হারটা বেড়ে যায়। তুমি একদম বসে আছো রিল্যাক্সড অবস্থায়, তুমি একজন সুস্থ মানুষ এবং প্রাপ্তবয়স্ক মানুষ, তোমার ক্ষেত্রে শ্বসন হার হওয়া উচিত 14 থেকে 18 বার পার মিনিট, অ্যাকর্ডিং টু আজমল স্যার। আবার আলিম স্যার এই কথাটা এইভাবে লিখছে যে হওয়া উচিত কত, 16 থেকে 18 বার। এই স্লাইড ডিফারেন্স, একজন লিখছে 14 থেকে 18, আরেকজন লিখছে 16 থেকে 18। কিন্তু সেটা যখন একটা শিশুতে আসবে, শিশু মানে হচ্ছে সে ছোট মানে তার রক্তে অক্সিজেনের পরিমাণ কম, তার মানে রক্তের পরিমাণ কম, অক্সিজেন বেশি, ডিমান্ড বেশি, তাহলে তাকে বেশি বেশি অক্সিজেন সাপ্লাই দিতে হবে। বেশি বেশি অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য তাকে বেশি বেশি অক্সিজেন নিতে হবে, যেটা সে শ্বসন হারের মাধ্যমে সম্পন্ন করে। তাহলে শিশুদের ক্ষেত্রে সেটা বেড়ে গিয়ে হয় 40 বার পার মিনিট। বুঝতে পারছি? আর এখানে একটা এমসিকিউর জন্য তোমাকে একটা জিনিস বলে রাখি, এখানে 4টা প্রভাবক আছে, যে 4টা প্রভাবক গ্যাস বিনিময়টাকে প্রভাবিত করে। প্রভাবক মানে কি? যে প্রভাবিত করে। গ্যাস বিনিময়কে কারা প্রভাবিত করবে? মানে যারা, যে কী বলছে, প্রথম বলছে হচ্ছে শ্বসন ক্ষেত্রে আয়তন। শ্বসন ক্ষেত্রে আয়তন মানে কি? সে অ্যালভিওলাই যত বড় হবে তত বড় এরিয়া জুড়ে তোমার কী হবে, শ্বসনগুলো সম্পন্ন হবে, তাই না? এটা হচ্ছে শ্বসন ক্ষেত্রের আকার, আয়তন, পুরুত্ব, গঠন। অ্যালভিলাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের চাপ। অ্যালভিলায় যদি অক্সিজেনের ঘনত্ব কম থাকে তাহলে সে অক্সিজেন কম যাবে, অক্সিজেনের ঘনত্ব বেশি থাকলে অক্সিজেন বেশি যাবে। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ এবং ব্যাপন ক্ষমতা। অক্সিজেন বেশি আছে কিন্তু অক্সিজেনের ব্যাপন ক্ষমতা কম, তার মানে তখনও কম যাবে। অক্সিজেন কম আছে কিন্তু ব্যাপন ক্ষমতা বেশি, কিন্তু তখন আবার অক্সিজেন বেশি যাবে। অ্যালভিলাস ও রক্তে বিদ্যমান গ্যাসের শারীরবৃত্তীয় সম্পর্কে, অর্থাৎ তোমার রক্তের ভিতরে যে গ্যাসটা আছে এই গ্যাসটার ব্যবহার কীরকম, সে কি, এই 3টা ক্যারেক্টারিস্টিক তার কীরকম, এগুলোর উপর বেস করে তোমার হচ্ছে এই 4টা প্রভাবক গ্যাস বিনিময়টাকে প্রভাবিত করে। এটা এমসিকিউর জন্য লাগবে, একদম 4টা পয়েন্ট টু দ্য পয়েন্ট বলতে হবে। আচ্ছা, এরপর আসো যে টপিকটা এখানে থাকে সেটা হলো প্রশ্বাসী বায়ু, যেটা অর্থাৎ প্রশ্বাস বায়ু মানে কি? তুমি যেটা নিচ্ছ সেটার মধ্যে অক্সিজেন কত পার্সেন্ট থাকে আর কার্বন ডাইঅক্সাইড কত পার্সেন্ট থাকে। আচ্ছা, তুমি যে বায়ুটা নিচ্ছ সেটা পরিবেশীয় বায়ু, বায়ুমণ্ডল থেকে নিচ্ছ, তার মানে বায়ুমণ্ডলে অক্সিজেন যতটুকু আছে তুমিও ততটুকু নিবা। আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.9%, যেটা হাজারি স্যারের বইতে অর্থাৎ কেমিস্ট্রিতে তোমরা পড়বা হচ্ছে 21% অক্সিজেন থাকে আমাদের পরিবেশে। এটা অনেক বায়োলজিতে 20.9% বলে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.04%। এটা তো তাহলে মুখস্থ করার জিনিস না, কিন্তু মুখস্থ করার জিনিস যেটা সেটা হচ্ছে নিঃশ্বাসী বায়ু। নিঃশ্বাসী বায়ুতে কী হয়? অক্সিজেনের পরিমাণ কম থাকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে। অক্সিজেনের পরিমাণ কমে হয় সেটা 13.7%, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে হয় 5.2%। তাহলে এতটুকু হচ্ছে আমাদের আজকের পড়া। আমরা নেক্সট ক্লাসে এই জায়গা থেকে এই বাকি টপিকটা এখান থেকে পড়ে নিব।